প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একমাত্র নাটক বিজন ভট্টাচার্য রচিত নাটক আগুন। এই আগুন নাটকের দ্বিতীয় পর্ব। আগুন নাটকের দ্বিতীয় পর্বে আমরা মাত্র দুটো দৃশ্য নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্য যথারীতি আমি আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করব চতুর্থ এবং পঞ্চম দৃশ্য নিয়ে। কিন্তু তার আগে একটু এই নাটকের প্রেক্ষাপটটা তোমাদের বলে রাখি। এটা আগের পর্বেও আলোচনা করে দিয়েছি, তবু এই নাটকটি আবার এই প্রেক্ষাপটটা বলে রাখি। নাটকটি প্রকাশিত হয়েছিল 1943 সালের 23 এপ্রিল সংখ্যাতে, অর্থাৎ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 1945 সালে শেষ হয়, আর তার মাঝখানে 1943 সালে এই নাটকটি প্রকাশিত হয়। সুতরাং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সমস্ত বিশ্বব্যাপী তথা ভারতবর্ষেও আছে। আর ভারতবর্ষে তখন চলছে প্রবল স্বাধীনতা আন্দোলন, আর 1350 বঙ্গাব্দের মন্বন্তর। এই সমস্ত কারণে ভারতবর্ষে অগণিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের যে সমস্ত অন্নাভাব, খাদ্যাভাবে যে কষ্ট পেতে হয়েছিল, সেই নিম্নবিত্ত পরিবার থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার, সমগ্র মানুষ যে খাদ্যের অভাবে যে তাদের পেটে যে আগুন জ্বলছিল, সেই আগুন বর্ণিত হয়েছে 5টি দৃশ্যে। আমরা এই গণনাট্য এবং নবনাট্য আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ বিজন ভট্টাচার্যের রচিত নাটক আগুনের চতুর্থ এবং পঞ্চম দৃশ্যের আলোচনায় প্রবেশ করব। আমরা প্রথম দৃশ্যে দেখেছি একদম নিম্নবিত্ত পরিবারের খিদের জ্বালায় করুণ কাহিনী। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখেছি একজন কৃষাণ এবং কৃষাণী, তাদের খিদের যে আগুন এবং তাদের দাম্পত্য জীবনে তার যে প্রভাব, সেটা আমরা দ্বিতীয় দৃশ্যে দেখেছি। তৃতীয় দৃশ্যে দেখেছি কলকারখানার শ্রমিক শ্রেণীর মানুষের নিত্য নৈমিত্তিক যে খিদের জ্বালায় যে কষ্ট তারা পাচ্ছে, সেটা দেখেছি। আমরা চতুর্থ দৃশ্যে দেখব একজন ক্লার্ক বা কেরানি, তাদের মোটামুটি সচ্ছল পরিবার, মোটামুটি সচ্ছল পরিবেশ, কিন্তু সেই পরিবারের মধ্যেও যে অন্যাভাবে অভাবের জন্য তাদেরও যে কষ্ট পেতে হয়েছে, সেই প্রতিচ্ছবি চতুর্থ দৃশ্যে বর্ণিত হয়েছে। চতুর্থ দৃশ্যের দুটি মুখ্য চরিত্র, একজন হরেকৃষ্ণ এবং তার স্ত্রী মনোরমা। চতুর্থ দৃশ্য, এই দৃশ্যে আমরা দেখব একজন সাধারণ ক্লার্ক বা কেরানি ও তার পরিবারের করুণ কাহিনী। নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল মনে হয়। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের উপর গিয়ে পড়ে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুর দৃশ্য অর্থাৎ বাড়ির ভেতরের দৃশ্য। কেরানি অর্থাৎ ক্লার্ককে চাকরি করে এমন একজন ব্যক্তি যার নাম হরেকৃষ্ণ, স্ত্রী মনোরমা, তার সঙ্গে কথা কইছেন। হরেকৃষ্ণ বলছেন, চাল নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব। কি করি বলো তো? মানে চাল নেই, চিনি নেই, শুধু চুলোটা, উনুনটা আছে, কিন্তু তার যা জ্বালানো হবে তার কয়লাটুকুও পর্যন্ত নেই। কি করি বলো তো? মনোরমা তখন বলছে, দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলাম আজ নাকি 2 সের করে দেবে, অর্থাৎ ওই লাইনে যেখানে চাল দেওয়া হচ্ছে সেখানে নাকি 2 সের করে দেবে। 2 সের সমান সমান কত সেটা তোমাদের বুঝতে হবে। 1 সের সমান সমান 933 গ্রাম, অর্থাৎ 933 গুণ 2 সমান সমান 2 সের, যতটা হয় ততটাই। এবার বলছে, দেখো হরেকৃষ্ণ বলছে, আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? ওদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাওয়ার আশা নেই। তাও যে পাবে তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে, মহা মুশকিলেই পড়ে গেল দেখছি। মনোরমা বলছে, কেন, অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল? হরেকৃষ্ণ তখন বলছে, থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিল। মনোরমা তখন বলছে, কেন, এই না শুনলাম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থাওয়ার ব্যবস্থা হবে, তার কি হলো?
হরেকৃষ্ণ তখন বলছে একটু বিরক্ত হয়ে, সেসব কেলেঙ্কারির কথা বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা, খালি ব্যবসা। অর্থাৎ কি, ওই যে অফিসে যিনি হরেকৃষ্ণবাবু চাকরি করেন, সেই অফিসের যে কর্তারা, তারা ওই অফিসে অন্যান্য কর্মচারী বাবুদের নামে চাল ডাল নিয়ে আসছে, কিন্তু সেগুলো বাবুদের দিচ্ছে না। দিচ্ছে কোথায়? সেটা বাজারে চড়া দামে বিক্রি করছে, ব্যবসা করছে, সেখান থেকে মুনাফা অর্জন করছে ওই অফিসের কর্তা ব্যক্তিরা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আর লোকের কাছে প্রচার করছে আমরা সস্তা দরে চাল ডাল পাচ্ছি। আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবরা। কারা কারা ভোগ করছে? ওই যারা ম্যানেজার, যারা কর্তা, আর তার মোসাহেব। মোসাহেব মানে যারা তোষামত করে চলে, যারা পদলেহন করে চলে, যারা পা চেটে চলে, সেই সমস্ত ব্যক্তিরাই শুধুমাত্র সুবিধা পাচ্ছে, আর কর্তারাই সুবিধা পাচ্ছে। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। এই লাইনটা দাগ মেরে রাখো, এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে। কাকে কি বলবে বলো, হয়েছে যত সব চোর ছাচ্ছরের আড্ডা। এই লাইনটা দাগ মেরে রাখো, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এই লাইনটা দিয়েও প্রশ্ন আসতে পারে। মনোরমা বলছে, দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো। হরেকৃষ্ণ চোখ বড় বড় করে, মানে বাড়িতে চাল নেই, চিনিও নেই, আর বউ শুধু বলছে, মনোরমা শুধু বলছে চিনি যদি জোগাড় করতে পারো সিভিক গার্ডকে বলে। তাই তার চোখটা বড় বড় হয়ে গেছে, একটু অবাক হয়ে গেছে। কিন্তু চালের কি হবে? দেখি, দাও টাকাটা ঘুরে আসি। মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো? গমনোদ্যত বলছে, দাও টাকা পয়সা দাও, যাই দেখি। নিচে ভেবে চিনতে তো আর কিছু বের করতে পারবো না, এই বলে সে গমনোদ্যত, অর্থাৎ গমন, ওই সেই লাইনের দিকে চাল আনতে যাওয়ার জন্য সে আগ্রহী আগ্রহী হলো বা এগোতে শুরু করলো। মনোরমা পেছন থেকে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলো না? মানে আমাদের হিন্দু ধর্মে একটা রীতিনীতি আছে যে বাড়ির থেকে বেরোতে গেলেই না ঠাকুরকে নমস্কার করে প্রার্থনা করে তারপরে বেরোয় আর কি। তো সেটা হরেকৃষ্ণ ভুলে গিয়েছিল, তার স্ত্রী মনে করিয়ে দিল। হরেকৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে, ও স্ত্রী বলেছে, একটু থেমে গেল, ঘুরে দাঁড়িয়ে গেল। সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা, মানে ওই ঠাকুর নমস্কার করে গেলে পাবো ভাবছো? আচ্ছা ঠিক তাই করি। হ্যাঁ, বলে দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণ বাবুর প্রস্থান এবং ড্রপ, অর্থাৎ নাটকের চতুর্থ দৃশ্য শেষ, মঞ্চের পর্দা পড়ে যাওয়া বা লাইট অফ হয়ে যাওয়া, এটাই হচ্ছে ড্রপ। শেষ দৃশ্য আলোচনায় তথা পঞ্চম দৃশ্য আলোচনায় তার আগে তোমাদের ছোট্ট একটা অনুরোধ করব, প্রাঙ্গণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। লাইক করে দাও, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। সাথে থাকো, পাশে থাকো, আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, এবং তোমাদের কমেন্টের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। নাটকের পঞ্চম দৃশ্যে আমরা দেখব একটি দিবালোকে সমুজ্জ্বল সব কিছু উজ্জ্বল দেখা যাচ্ছে, এবং একটা স্টেজের একদিকে দোকান আছে, সেই দোকানে একটি কিউ অর্থাৎ সারিবদ্ধ অবস্থায় মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে কোলাহল মুখর পরিবেশ, সেটা বর্ণনা করেছে। দেখো পড়ছি, দিবালোকে সব কিছু সমুজ্জ্বল, সারবন্দি একটা কিউ, কিউ মানে এক লাইন বা সারি, স্টেজের উপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। ওই স্টেজের একপাশে একটা দোকান মতো তৈরি আছে, সেখানে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানা জনের গবেষণা, মুখর পরিবেশ, অর্থাৎ বহু মানুষ আছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, তারা একে অন্যের সঙ্গে কথা বলছে, তার জন্য কোলাহল মুখর পরিবেশ। হরে কৃষ্ণ সেখানে বলছেন, একজন হরেকৃষ্ণ বলছেন, উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে, এ চাল উঠল কোথায়? সামনের একজন লোক তার সামনের একজন উড়িয়াকে দেখিয়ে দিয়ে বলল যে প্রথম পুরুষ। তারপর হরেকৃষ্ণের সামনে একজন দাঁড়িয়ে আছে, সেই প্রথম পুরুষ, সে তার সামনে একজন উড়ে মানে অর্থাৎ উড়িষ্যা রাজ্যের একজন অধিবাসী যে বাংলায় বসবাস করে, তাকে দেখিয়ে দিয়ে বলছে, এই যে মশাই, একে জিজ্ঞাসা করুন, কিরে বল না, তোদের দেশেরই তো চাল। প্রথম পুরুষ বলছে, এই তোদের দেশের থেকে তো চাল আসবে, বল না। উড়িয়া অর্থাৎ সেই উড়ে দেশের মানুষটা বলছেন, কর্কচ কি বলছো?
প্রথম পুরুষ বলছো, কথাও বুঝিস না এখনো? আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? বড়বাবু তাই জিজ্ঞাসা করছেন, চাল এসেছে না স্রেফ তাল মারছিস? অর্থাৎ তোর দেশ থেকে যে চাল আসবে বলেছিল সেটা কি এসছে কিনা তুই জানিস? আসবে না স্রেফ, অর্থাৎ শুধুমাত্র তুই শুধু এই মিথ্যে কথা বলছিস। তোরা এরকম মিথ্যে কথা, এটা মিথ্যে কথা একটা রটনা রটেছে বলে তোর মনে হয়, বা কি বলছিস? সে বিষয়ে জানতে চাইলো ওই উড়িষ্যার লোকটির কাছে প্রথম পুরুষ। হরেকৃষ্ণ বলছে, না, তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন? হরেকৃষ্ণ বলছে, না, ও তো এই বাংলাতেই থাকে, ও উড়িষ্যা থেকে চাল এসছে কিনা ও কোত্থেকে রাখবে? ওড়িয়া, অর্থাৎ সে উড়ে দেশের মানুষটা বলছে, উড়ে রাজ্যের মানুষটা বলছে, উড়িষ্যা রাজ্যের মানুষটা বলছে, সে মো বলি পারিব না, সে আমি বলতে পারবো না। প্রথম পুরুষ বলছে, বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, তুই বলতে পারবি না তো থাক রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাক। হুঁ, বেশ তো থাকছিস বাবা, থাকতিস বাবা দেশ ঘরে, বেশ তো থাকতিস দেশে, অর্থাৎ উড়িষ্যাতে তুই তো ভালোই থাকতিস, কেন খামাখা মরতে এলি? কেন শুধু শুধু এখানে মরতে এলি এই বাংলাতে? এই উড়িষ্যার লোকটা হেসে বলছে, চাউর তো পাওয়া যাইছে না বাবু। উড়িষ্যার লোকটা বলছে, চাল তো পাওয়া যাচ্ছে না বাবু। হরেকৃষ্ণ বলছে, সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে, অর্থাৎ সেই দোকান যে কিউ যেখানে গিয়ে মিশেছে, মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, অর্থাৎ যে দোকানদার, তার নাদুস নুদুস চেহারা, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা সপ্রকাশ, অর্থাৎ ফতুয়া যেটা পড়ে আছে তার নিচ থেকে তার ভুঁড়িটা দেখা যাচ্ছে, মানে এতটাই মোটা, সপ্রকাশ। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, ক্যাশ বাক্সের উপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। অর্থাৎ এটা দেখবে প্রত্যেকটা দোকানদার তারা সিদ্ধিদাতা গণেশের আরাধনা করেন, এবং ধূপ ধুনো যেটাই দেয় দিয়ে আরাধনা করতে হয় সেটা তারা এই গণেশ ঠাকুরকেই আরাধনা করেন, এবং ওই যে দাড়িপাল্লা যেটা দিয়ে ওজন করা হয় সেটাতেই আঙুল টাঙুল ঠেকিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম টনাম করে। এটা প্রত্যেক দোকানদারদের একটা রীতিনীতি আর কি। তারপর দোকানি তার গদিতে চেপে বসে, দোকানি সে তার যে বসার জায়গা নরম গদি সেখানে চেপে বসে পড়ে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরো নাই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়। ওই দোকানদার দরজায় টাঙানো আছে, টানিয়ে দেওয়া আছে যে খুচরো নেই। সাড়া পড়ে যায়, খুচরো নেই, তাহলে পাবে কথা এতগুলো মানুষ? সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। সিভিক গার্ড, এই সব টিকিট আছে তো? লাইনে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছে। হরেকৃষ্ণ বলছে, কষের করে দেবে মশাই? সিভিক গার্ড তখন বলছে, যখন দেবে তখন দেখতেই পাবেন। খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? প্রথম পুরুষ বলছে, আমার কাছে কিন্তু টাকা। সিভিক গার্ড বলছে, ভাঙিয়ে নিয়ে আসুন মশাই। ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না, মানে টাকা তুমি ভাঙিয়ে নিয়ে এসো, ও সব পরিবর্তন করে দেওয়া চলবে না, চেঞ্জ দেওয়া চলবে না। প্রথম পুরুষ বলছে, চলবে না? আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছে যে খুচরো থাকবে, এমন কি কোনো কথা ছিল? সিভিক গার্ড বলছে, না থাকে তো নেবেন না চাল। ওসব আইনের কথা বলবেন তো আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হেঁচড়ে টেনে বের করলো। সিভিক গার্ড, ওই বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়েছ নবাবপুত্র? হ্যাঁ, তুমি বাইরে থেকে এলে, এসে ভেতরে ঢুকে পড়লে নবাবপুত্রের মতো। দ্বিতীয় পুরুষ, অর্থাৎ যে মানুষটিকে সিভিক গার্ড টেনে হিঁচড়ে বের করলো সেই দ্বিতীয় পুরুষ। সে বলছে, আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো? দ্বিতীয় পুরুষকে টেনে বের করে সে তার পাশের লোককে সাক্ষী রাখতে চাইছে, বলুন আমি এখানেই তো ছিলাম। তৃতীয় পুরুষ, হ্যাঁ হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিন ওকে। দ্বিতীয় পুরুষ বলছে, মানে যাকে টেনে বের করেছে, সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কি না ছিলাম না। আচ্ছা, তো জুলুম দেখি, কি করি এখন? বেশ ভালোই জোর করছে তো, কি করব আমি এখন? ওই দ্বিতীয় পুরুষ যাকে টেনে হেঁচড়ে বের করেছে সে বলছে। সিভিক গার্ড, কি করি এখন? একটু ভেঙছে। হুম, কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়েছিলে লাইন? দ্বিতীয় পুরুষ, কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? সিভিক গার্ড,
তা হবে না? কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লেও জানতে হবে না? কেন? আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার! মানে সে লাইনে ছিল হয়তো, তার কোনো একটি ডাকে সাড়া দেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য সে হয়তো লাইন ছেড়ে বেরিয়ে গিয়েছিল। মানে সেরে আসতে পারো না হয়তো, কোনো প্রাকৃতিক ডাকে তার যেতে হয়েছিল। তোমরা বুঝে নাও বিষয়টা। সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল। গিয়েই ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের উপর চপেটাঘাত করে বসেছে। তাহলে ওই লোকের সঙ্গে, দ্বিতীয় পুরুষের সঙ্গে কথা বলতে বলতে আবার সামনে আরেকটা দুস্থ লোক, একেবারেই নিরীহ প্রকৃতির মানুষ, তাকে গিয়ে চপাটাঘাত, চড় মেরে দিল। সিভিক গার্ড বলছে, এবার চালাকি পেয়েছো, লুটের মাল না? বারবার ঢুকছো বেরোচ্ছ ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি? কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো। মানে তুমি বারবার ঢুকছো বেরোচ্ছ আর চাল নিচ্ছ, আর কোথায় গিয়ে চাল জমা করছো, চলো দেখাবে, চলো। তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। বলে ওই যে লোকটিকে চড় মেরেছে তাকে এই সমস্ত ধমক দিয়ে সেই সমস্ত কথা বললো। সেই ব্যক্তি হচ্ছে চতুর্থ পুরুষ, যাকে চড় মেরেছে সিভিক গার্ড। সে চড় খেয়ে কাচুমাচু মুখে, অর্থাৎ একটু ভয়ভীত সন্ত্রস্ত মুখে বলছে, এ কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? কি আশ্চর্য! সিভিক গার্ড বলছে, হ্যাঁ চুপ চুপ, আবার নাকা নাকা কথা, কিছু দেখতে পাইনি মনে করছো না? তৃতীয় পুরুষ বলছে, কেন বেচারিকে খামাখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি। এই আমার সামনেই তো ঘন্টাখানেক ধরে লোকটা ঠিক একই জায়গায় দাঁড়িয়েই দেখতে পাচ্ছি। ছি, এসব কি অত্যাচার! তৃতীয় পুরুষ, সে প্রতিবাদী ক্যারেক্টার, সে বলছে যে আপনি কেন ওকে খামাখা মারধর করছেন? এই মানুষটি তো এখানে এই ঘন্টাখানেক ধরে আমার সামনেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, এইভাবে অত্যাচার করছেন কেন আপনি? সিভিক গার্ড বলছে, নিজের চোখে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? মানে তৃতীয় পুরুষকে উদ্দেশ্য করে সিভিক গার্ড বলে যে আমি আমার চোখকে অবিশ্বাস করব? তৃতীয় পুরুষ বলছে, হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? মানে আপনি কি সব কিছু এক রকম করে এই অন্যায়ভাবেই দেখতে পান? চোখ তো আমাদেরও আছে নাকি? তৃতীয় পুরুষ, সে প্রতিবাদী ক্যারেক্টার, আগেই বলেছি, চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামাখা মারধর করলেন? মুসলমান বলছে, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? মুসলমান, একজন মুসলিম সমাজের যিনি প্রতিনিধিত্ব করছেন, তিনি বলছেন ওর তো কোনো দোষ নেই, আপনি ওকে শুধু শুধু মেরে বসলেন। তৃতীয় পুরুষ বলছে, ও সিভিক গার্ড হয়েছেন তো একবারে মাথা কিনে নিয়েছেন। সিভিক গার্ড অপ, একটা ধমকে, অপ, মুখ সামলে কথা বলো বলছি। বলছে মুখ সামলে কথা বলো। তৃতীয় পুরুষ বলছে, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্যজনকে ধরে পিটে দিলেন কেন? এ কোন দেশি শাসন মশাই? যে চাল নিচ্ছে হয়তো অন্য কেউ, তাকে আপনি কিছু না বলে একজন নিরীহ গোবেচারা মানুষকে, হ্যাঁ, আপনি মারলেন? এ কোন দেশের আইন? চতুর্থ পুরুষ তখন বলছে, অর্থাৎ যে ব্যক্তিকে মারধর করেছে সিভিক গার্ড, সেই বলছে তার চালটা খুব দরকার, তাই সে এখনো পর্যন্ত ওই অপমানটা হজম করছে। আমি বাবা কিছুই জানি নে, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্যে। সকাল থেকে এই শুধু চালের জন্য দাঁড়িয়ে আছে এখানে। তৃতীয় পুরুষ বলছে, লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না কেন? আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্যে, আর উনি দিলেন তাকে বের করে। হ্যাঁ, 5-6 ক্রোশ, অর্থাৎ অনেক দূর, অর্থাৎ প্রায় 2 মাইলের মতো পথ অতিক্রম করে সেই সকালবেলা সেই লোকটি এসেছে দুটো চালের জন্য, আর তাকে বের করে দেওয়া হয়েছে। সিভিকার বলছে, দোষী কি নির্দোষী সে কৈফিয়ত আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন, না আপনার চালটা ওকে, যে ও দোষী কি নির্দোষ সেটা আপনি বলবো না, কিন্তু আপনার কাছে বলবো না, কিন্তু যদি আপনার দরদ হচ্ছে তো আপনি আপনার চালটা নিয়ে ওকে দিয়ে দেবেন, এই উপায় বলল সিভিক গার্ড। চতুর্থ পুরুষ বলছে, অর্থাৎ যে মানুষটি মার খেয়েছিল দুস্থ, সেই মানুষটি সিভিক গার্ডকে,
দাও না বাবা, আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নিইনি, বিশ্বাস করো বাবা, 3টে প্রাণী 2 দিন অনাহারে আছি, বাবা দয়া করো। সে অপমান, সে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেও এখনো পর্যন্ত সেই সিভিক গার্ডকে হাতে পায়ে ধরে বলছে যে আমাকে ঢুকতে দাও, আমি চাল নিইনি, আমার বাড়িতে 3টে প্রাণী এই 2 দিন ধরে না খেয়ে আছি, দয়া করো আমাকে। সিভিক গার্ড বলছে, ও গা আমার একেবারে জল করে দিল রে, যা যা, নাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে, যা ভাগ। হুম, বলছে তুই এমন করে বলছে যে আমার একেবারে সমস্ত রাগটা সব জল করে দিল, আমার রাগটা সব আমার নরম করে দিল, যা নাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই নিয়ে খা। চতুর্থ পুরুষ আহত হয়েও ক্ষোভে বলছে আমি চাল নিইনি। সিভিক গার্ড এই অপ, আবার ধমকে, এই ধমক দিয়ে আই অপ। চতুর্থ পুরুষ বলছে আমি চাল নিইনি, দেখুন মশাই আপনারা সব, আমি চাল নিইনি, তবু আমায় চোর বলছে, আমি চোর নই। চতুর্থ পুরুষ বলছে তার বাড়িতে 3জন মানুষ, 3টে প্রাণী, সে তারা 2 দিন ধরে না খাওয়া অবস্থায়, তার চালটা খুব দরকার, তাই সে ওই অপমানটা সহ্য করে বলছে আমি নিইনি চাল, দেখুন মশাই আপনারা সব, আমি চাল নিইনি, তবু আমায় চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ বলছে আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না, গিয়ে আবার পেছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। হরে কৃষ্ণ, সেও লাইনে দাঁড়িয়েছিল, হ্যাঁ, সে বলছে যা, ঢুকতে দিচ্ছে না তো লাইনে পেছনে গিয়ে দাঁড়া, চাল পেলেই তো হলো। তৃতীয় পুরুষ বলছে ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 5টা লোকের পেছনে দাঁড়ান গে। মানে তৃতীয় পুরুষের প্রতিবাদী ক্যারেক্টার, সে হরে কৃষ্ণকে বলছে আপনিই যান, আপনি ওকে যেতে বলছে লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে, আপনিই যান গিয়ে 5টা লোকের পেছনে গিয়ে দাঁড়ান। সিভিক গার্ড এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। হ্যাঁ, সে আবার ওই তৃতীয় পুরুষকে বলছে। চতুর্থ পুরুষ বলছে কেন, উনি তো ঠিকই বলেছেন, এবার যে মানুষটি চড় খেয়েছে সেই দুস্থ মানুষটি বলছে উনি তো ঠিকই বলছেন। সিভিক গার্ড থাক, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। তখন চতুর্থ পুরুষ বলছে অপমানিত হয়ে আমি কুকুর নই, এটাও দাগ মেরে রাখো, আমি কুকুর নই। সিভিক গার্ড বলছে মানুষ নাকি। চতুর্থ পুরুষ চাল দেবে না, দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক গার্ড মেজাজ নাকি। চতুর্থ পুরুষ বলছে আলবাত, জানোয়ার কাহা কা। হ্যাঁ, চতুর্থ পুরুষ রেগে গেছে, বলছে জানোয়ার কোথাকার। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোল সৃষ্টি হয়, মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে। হ্যাঁ, যখন ওই সিভিক গার্ড ওই চতুর্থ পুরুষকে ঘুষি মারতে উদ্যত হয়, ঘুষি মারতে যায়, তখন চতুর্থ পুরুষ ওকে জাপটে ধরে ফেলে এবং সবাই তখন লাইন ভেঙে হট্টগোল শুরু করে দেয়। আর সেই সময় জনৈক এক যুবক হন্তদন্ত হয়ে এসে বলে আগুন আগুন। এই লাইনটা দাগ মেরে রাখো, খুব ইম্পর্টেন্ট, আগুন আগুন। হ্যাঁ, হঠাৎ গোলমালটা থেমে যায়। এই আগুন কিসের আগুন, এই আগুন বাস্তবে জ্বলতে থাকা আগুন নয়, এই আগুন সবার নিরন্ন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পেটের আগুন, খিদের আগুন। প্রথম পুরুষ কোথাকার আগুন। সিভিক গার্ড আগুন, আগুন কিসের আগুন। হরে কৃষ্ণ বলে আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে। যুবক বলছে হাত জোড় করে আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে, এটা খুব খুব ইম্পর্টেন্ট, আগুন জ্বলছে আমাদের পেটে, দাগ মেরে রাখো। হরে কৃষ্ণ, খুব ভালো। আমি ভাবলাম বলি, হরে কৃষ্ণ ভাবছে কোথাও মনে হয় সত্যি সত্যি আগুন লেগেছে। সিভিকার বলছে ও খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না। তাহলে এবার দেখি, বলছে আপনি তো খুব বলছিলেন, এবার সামলান, লাইনটা সামলান। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান, এদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল, সেই মুসলমান ভাই সে চাল নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় মুসলমান ভাই চালের দোকানদারকে বলছে, দোকানিকে বলছে আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো দেখবেন, মানে কেউ পাবে না এমন হবে না তো দেখবেন কিন্তু। দোকানি বলছে সে খোঁজ আপনার দরকার কি কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালো কেটে পড়ো। বলছে তুমি তো পেয়েছো, তোমার তো খোঁজ নিয়ে কি হবে, কেটে পড়ো। বাহ বাহ, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেল। তো লুঙ্গি মুসলমান সম্প্রদায়ের
মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, যারা লুঙ্গি বস্ত্রটি পরিধান করেন। টিকি অর্থাৎ পুরোহিত শ্রেণী যারা মাথায় টিকি রাখে, সেই শ্রেণীর মানুষদের বলা হচ্ছে। পৈতে অর্থাৎ উড়িষ্যা দেশের মানুষ যারা পৈতে পরিধান করে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। টুপি অর্থাৎ ইংরেজরা, অর্থাৎ সমাজের ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সবার পেটে খিদের জ্বালায় তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এটা বোঝানোর জন্যই কিন্তু এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এই লাইনটা দাগ মেরে রাখো। লুঙ্গি, টিকি, পৈতে, টুপি এসব একাকার হয়ে গেছে। আর কি উপায় আছে? কে বলছে? দোকানি বলছে। ব্যবসার সুখ এই গেল, অর্থাৎ যে ব্যবসা করে যে মুনাফা অর্জন করবে, কালোবাজারি করবে, সে সুখ উঠে গেল। কারণ এই সমাজের সমস্ত ধর্ম বর্ণের মানুষ যদি এক হয়, তাহলে ওই কালোবাজারি, ওই ২ নম্বরী মানুষগুলোর কিন্তু মূলত সমস্যা হবে। ওরে পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। হ্যাঁ, এবার তুই কর্মচারীটাকে বলছে দোকানের, পঞ্চা তাড়াতাড়ি বস্তা কেটে চালটা ঢাল। উড়িয়া বলছে, মানে উড়িষ্যা দেশের মানুষ বলছে। কোচড়ে চাল বেঁধে হাস্য মুখে, কোচড়ে চালটা বেঁধেছে, হাসি মুখে বলছে, মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব। হ্যাঁ, মুশকিল এটাই যে সবারই চালটাই দরকার। যে হিন্দু সেও চাল খাবে, যে মুসলমান সেও চাল খাবে। সাহেব লোকও খাওছি, গুঁড়া করি পাউরুটি বানায়ারে খাইছি। তাহলে সাহেব লোক যারা, তারাও চাল খাবে, অর্থাৎ ভাত খাবে। আবার কেউ কেউ কী করবে? ওই গুঁড়া করে পাউরুটি বানিয়ে খাবে। কিন্তু সব্য চাউর খাওছি, মানে সবাই চালটাই খায়, অর্থাৎ সবারই চালটাই দরকার। এখন সবে এক হইয়া গেলা, এখন সবাই এক হয়ে গেল, অর্থাৎ এই চালের জন্য, এই খিদের জন্য সবাই এক হয়ে গেল। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি? হ্যাঁ, এই যে চাল, এই চালের কথা খুব গুরুত্বপূর্ণ চাল আমাদের কাছে। তাহলে তোমার ব্যবসা কি করে চলবে? ওই যে দোকানদার বলেছিল, হ্যাঁ, ব্যবসা লাঠে উঠে গেল, ব্যবসা শুকিয়ে গেল। তখন ওই উড়িষ্যার লোকটা বলছে, তোমার বাণিজ্য আর চলিব কেমতি, তোমার বাণিজ্য কেমন করে চলবে, তোমার কালোবাজারি কেমন করে চলবে? সবার তো চাল দরকার। দোকানি বলছে, যা যা ভাগ, কেটে পড়। সিভিক গার্ডকে দিয়ে তাকিয়ে বলছে, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে। তা আমার হয়েছে সেই দশা। হ্যাঁ, হাতি যখন বিপদে পড়ে তখন চামচিকের মতো প্রাণীও হাতিকে লাথি মারতে চায়, কটাক্ষ করতে চায়। তো এই দোকানদারেরও সেই দশা হয়েছে বলে সে মনে করছে। উড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচড়ে চাল বাজছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণ। উড়িয়াকে লক্ষ্য করে হরেকৃষ্ণ বলছে, এই যে বড্ড খাঁটি কথা হে, বড্ড খাঁটি কথা হে হে। হ্যাঁ, বলছে তুমি বড্ড খাঁটি কথা বলেছ, সবারই চাল দরকার। আর সবারই যখন চাল দরকার, তখন সমস্ত বর্ণ ধর্ম মানুষ সবাই এক হয়ে গেলে এই কালোবাজারি যারা ২ নম্বরী মানুষ, ব্যবসা করে যাদের ব্যবসা করাই যাদের মুনাফা অর্জন করা যাদের লক্ষ্য, তারা কিন্তু পারবে না সেই অর্জন করতে। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়িয়ে। প্রথম পুরুষ বলছে, না, আমরা অনেকে হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকে বুঝিনি। আমরা যে ওর কথাটায় হাসলাম, কিন্তু ওর কথাটা আমরা আজও সোজা করে বুঝতে পারিনি যে কি বলতে চাইছে। ওর কথার গূঢ়ার্থ অনেক, ওর কথার মর্মার্থ অনেক। হরেকৃষ্ণ বলছে, ঠিক, অতি ঠিক। অর্থাৎ চতুর্থ পুরুষকে দেখে, এই যে, তবে পেয়েছেন বাবা চাল? হ্যাঁ, হরেকৃষ্ণ সেই চতুর্থ পুরুষ যে ব্যক্তি যে মার খেয়েছিল সিভিকের কাছে, বাবা চাল পেয়েছেন? প্রথম পুরুষ বলছে চালের পুটলিটি দেখিয়ে, হ্যাঁ বাবা পেয়েছি। মানে ও তো চালটা দরকার, ও আনন্দে, ও মাঠটার খেয়েছে ভুলে গেছে, বলছে হ্যাঁ বাবা পেয়েছি। হরেকৃষ্ণ বলে, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই। কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। যখন আমি তোমাকে পেছনে গিয়ে দাঁড়াতে বলেছিলাম, কিছু মনে করো না, আমি কোনো কিছু ভেবে বলিনি। চতুর্থ পুরুষ তখন বলছে, না না, আমি কিছু মনে করিনি। হরেকৃষ্ণ বলছে, সমস্যা সববার। এই তো দেখো না, সামান্য দুশের চালের জন্য কি নাজালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো,
এ কথা কি ভেবেছো কোনোদিন স্বপ্নেও, যে এই রকম দুরবস্থার শিকার হতে হবে, এই রকম লাইন দিয়ে ঠেলাঠেলি করে এই রকমভাবে মানুষের কাছে, সিভিক গার্ডের কাছে অন্যায় অত্যাচার অবস্থায় সে অত্যাচার করবে, সে সেইভাবে মারবে, মারধর করবে, সেটা কখনো স্বপ্নে ভেবেছিলে? তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, আজ আর গর্ব করার কিছু নেই, থাকলো না কিছু পড়ে, অবশিষ্ট কিচ্ছু নেই। তাই বলছি, মনে কিছু করো না, আমি তোমায় ও কথা আবার হরে কৃষ্ণ অনুতপ্ত হয়ে বলছে, আমি তোমায় ও কথা ওভাবে বলতে চাইনি। চতুর্থ পুরুষ আন্তরিকতার সঙ্গে হরে কৃষ্ণের হাত ধরে বলে, না না, কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো, আমি কিছু মনে করিনি। তার তো চাল দরকার, তার তো পেটের খিদের যন্ত্রণা থেকে দূর হওয়া দরকার, মুক্ত হওয়া দরকার। তৃতীয় পুরুষ বলছে, আর মনে করাকরি বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। এই লাইনগুলো দাগ মারো, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস, লাইনটা দাগ মারো। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে। হরে কৃষ্ণ বলছে, বিজ্ঞের মতো মাথা নেড়ে, এই বুঝটাই এখন দরকার, এটাও দাগ মারো। হরে কৃষ্ণ বলছে এই বুঝটাই এখন দরকার। তৃতীয় পুরুষ, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ এবং উড়িয়ার প্রস্থান। ওদিকে চলমান কিউ সরে সরে চলেছে, একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইনটা ছোট হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ নিভে যাওয়া, নিষ্প্রভ নিভে যাওয়া, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। তারপরে পঞ্চম দৃশ্য শেষ, অর্থাৎ ড্রপ, অর্থাৎ লাইট বা পর্দা পড়ে গেল, নাটকটি এখানে শেষ হলো। বন্ধুরা, নাটক আলোচনা কেমন লাগলো? যদি আলোচনা ভালো লেগে থাকে, প্রাঙ্গণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর পড়ানোর সময় আমি যে কটা লাইন দাগ মারতে বলেছি, সেই কটা লাইন দিয়ে যে প্রশ্ন উত্তরগুলো আছে, তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো। আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে এই কটা লাইনের বাইরে প্রশ্ন হওয়ার চান্স খুব খুব কম। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।